বিগত বছরের প্রশ্নে আমাদের যে প্রশ্নটা থাকছে এটা হচ্ছে, আমি প্রথমেই আপনাদের ডাউটটা ক্লিয়ার করি। এটা হচ্ছে পেপার 2 এর কোয়েশ্চেন পেপার। তো পেপার 2, পেপার 1, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 যাই হোক না কেন আপনাদের সিলেবাস কিন্তু সমান রয়েছে। পেপার 2 এর প্রশ্নগুলা কিন্তু পেপার 1 এ রিপিট আসে, আবার পেপার 1 এর গুলা কিন্তু পেপার 2 তেও রিপিট আসে, একদম সেম প্রশ্ন আসে। তাই যদি আপনার বাংলা সাবজেক্ট থেকে থাকে সিটেট পরীক্ষায়, তাহলে অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন। তো বুঝতে পারবেন যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে কি কি প্রশ্ন এসেছিল, প্রত্যেকটা এক এক করে আমরা একদম প্যাসেজ, কবিতা, তারপর পেডাগজি, প্রত্যেকটা আমরা এক এক করে খুঁজে খুঁজে আনসার বের করে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব যে কি করে আনসারগুলো বের করতে হয় এবং কি করে কারেক্ট আনসারগুলো করতে হয়। সঙ্গে আমরা কিছুটা পেডাগজির ক্ষেত্রে কিছুটা ট্রিক আমরা আপনাদের দিয়ে যাব। তো এই যে পেপারটা আমাদের সম্মুখে রয়েছে, একটা হচ্ছে আমাদের জানুয়ারি 2024। তো জানুয়ারি 2024-এ আমাদের যে সিটেট পরীক্ষা হয়েছিল তার পেপার 2 এর প্রশ্নপত্র আজকে আমরা সলভ করতে চলেছি। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1 এর প্রশ্ন। পরবর্তী সময় আমরা ল্যাঙ্গুয়েজ 2 নিয়ে আসবো এবং বাকি যে প্রশ্নপত্র আমরা প্রত্যেক দিন কিন্তু একটা সেট করে কভার করছি, তাই না? আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন রাত 9টায়, ইয়েস স্যার, প্রত্যেকদিন রাত 9টায় আমরা বাংলা বিগত বছরের প্রশ্ন সলভ করতে চলেছি। প্রত্যেক দিন আমরা একটা সেট আপনাদের সঙ্গে ক্লিয়ার করি। যতদিন আছে ততদিন পর্যন্ত হয়তো আমরা টাইম 2 টাইম করব, না হলে প্রত্যেকদিন রাত 9টায় আমরা একটা ক্লাস আপনারা পাবেন, যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনের ক্লাস। ক্লিয়ার? তো চলুন দেরি না করে আমরা সরাসরি চলে যাই আজকের প্রশ্নপত্রে। তো আজকের প্রশ্নপত্রে প্রথমেই আমরা পাবো একটা প্যাসেজ। ইয়েস, একটা বহুত বড় একটা প্যাসেজ আমরা পেলাম, অনেক বড় বিশাল। তো এই প্যাসেজটা কি এবার আমরা সলভ করব ভাই। প্রথমেই আমি চলে যাই, আমি প্যাসেজ যখন সলভ করব তখন আমি প্যাসেজ ডাইরেক্ট পড়তে যাব না, অনেক সময় চলে যাবে আমার। প্রথমেই চলে যাই প্রশ্নয়। প্রথম প্রশ্ন দেখে দেখে আমি আনসারে যাব, ঠিক আছে? প্রথমেই ট্রিক হচ্ছে, প্রথমে আমরা কি করব না, প্যাসেজটাকে পড়ব না। প্যাসেজ সলভ করার নাম্বার 1 ট্রিক, প্রথমে আমি প্যাসেজটাকে পড়তে যাব না। পড়লে ভালো হবে, ডোন্ট ওয়ারি, ভালো হবে না তেমন কথা বলছি না, পড়লে খুব ভালো, কিন্তু আপনি সময় দিয়ে পারবেন না, আপনার টাইম ম্যানেজমেন্ট হবে না। যদি প্যাসেজ পড়তে লাগেন তাহলে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যাবে। তো প্রথমে আমরা যাই কোয়েশ্চনে, ডাইরেক্ট কোয়েশ্চন টু প্যাসেজে যাব। পর্বদিনে গঙ্গা স্নান করিতেন এবং ভোরবেলায় বিছানায় বসে কি জানি কি নাম বা মন্ত্র জপ করিতেন, বাক্যটি সাধু ভাষায় রূপান্তর করলে কি হবে? তো এই প্রশ্নটা আমরা প্যাসেজে যদি সারা দিন রাত 24 ঘন্টা যদি প্যাসেজে খুঁজি তাহলে পাবো না। তার কারণ কি স্যার? তার কারণ হচ্ছে বাংলা ব্যাকরণের যেগুলা প্রশ্ন আসবে, বাংলা গ্রামারের যেগুলা প্রশ্ন আছে, এগুলা কিন্তু আমরা প্যাসেজে কখনো পাবো না। গ্রামারগুলো আমাদের নিজস্ব যে গ্রামারগত যে জ্ঞান আছে, ব্যাকরণিক যে জ্ঞান আমাদের মধ্যে রয়েছে, আমরা যে এতদিন কনসেপ্টগুলো পড়েছি, তো এই কনসেপ্টগুলো থেকে কিন্তু আমাদের এই আনসারগুলো করতে হবে। তো এখানে দেখি আমরা 91 এর কারেক্ট আনসার কি হবে। এখানে আমরা জেনারেলি আমরা জানি সাধু ভাষা, চলিত ভাষার ক্ষেত্রে প্রথমত ক্রিয়াপদের পরিবর্তন হয়। তো প্রথমত আমরা ক্রিয়াপদগুলো দেখি। এখানে আছে করতেন। তো যেহেতু প্রশ্নে করতেন আছে, তার মানে উত্তরে এটা করতেন, এটা কিন্তু হবে না। উত্তরে 2 নম্বরে করতেন আছে, মানে এটা হবে না। ঠিক আছে? তো এটা হচ্ছে বসে। একটু আমরা ট্রিকে সলভ করার চেষ্টা করব। এটা হচ্ছে বসে, তার মানে অপশন নাম্বার 4 এ দেওয়া আছে, এখানে দেখুন বসে, তার মানে বসে থেকে তো বসে হবে না, এটা বসিয়া হবে। তো 2 নম্বর এবং 4 নম্বর আমরা কাটা গেল। এখানে হচ্ছে করতেন। দেখো আমি কিচ্ছু জানি না কিন্তু সাধু ভাষা, চলিত ভাষা থেকে কি করে আনসার, সাধু ভাষা কি চলিত ভাষা কোনো কিচ্ছু জানি না, আমি ডাইরেক্ট সলভ করছি। এখানে করতেন, তার মানে প্রশ্নে করতেন আছে, তার মানে উত্তরে করতেন হবে না। তো করতেন হবে না মানে অপশন নাম্বার 2 ক্যান্সেল। ক্লিয়ার স্যার? এখানে আরেকটা ক্রিয়াপদ পেয়েছি বসে, তার মানে বসে যখন প্রশ্ন আছে উত্তরে কিন্তু বসে হবে না, উত্তরে বসেটা হবে না, তার মানে অপশন নাম্বার 4টাও কাটা। এখানে করতেন, এখানে করতেন, তো করতেন অপশন নাম্বার 3 তে দেওয়া আছে করতেন, তো এই অপশন নাম্বার 3টাও কিন্তু হলো না। দেখুন অটোমেটিকলি 3টা অপশন কেটে গেল। আলটিমেটলি অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। পর্বদিনে গঙ্গা স্নান করিতেন আর ভোরবেলায় বিছানায় বসিয়া কি জানি কি নাম বা মন্ত্র জপ করিতেন। এইভাবে যদি আমরা সাধু চলিত ভাষাগুলো সলভ করি তাহলে 100% গ্যারেন্টি আপনার ভুল হবে না এবং আপনি ডাউট থাকবে না আপনার। ক্লিয়ার স্যার? জীবনের শেষ প্রান্তে এসে তিনি এলাহাবাদে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলেন কেন? তো এই প্রশ্নটা সলভ করতে যখন আমরা যাব তখন কিন্তু আমাদের প্যাসেজে যেতে হবে। ক্লিয়ার স্যার?
আমরা অপশনগুলো একবার দেখি। কি বলেছে, জীবনের প্রশ্নটা খুব ভালো করে, প্রশ্নের কিওয়ার্ডগুলো ভালো করে দেখবো। আমি বুঝাচ্ছি, তাই একটু সময় লাগবে এবং ক্লাসটা দীর্ঘ হবে। আমি বারবার বলি, প্রত্যেকটা ক্লাস, আমার ক্লাস কিন্তু দীর্ঘ হয়, কারণ আমি একদম ডিপলি অ্যানালাইজ করি আপনাদের সঙ্গে। এবার ঝুট করে 91 এর আনসার 1, 92 আনসার 2, 93 আনসার 3, এই ধরনের আমার কোনো অভ্যাস নেই এবং আমি এই ধরনের কোনো কাজ করি না। একটাই ক্লাস করব, কিন্তু আপনাদেরকে ভালো করে একটু ডিপলি বুঝে বা বুঝাবার চেষ্টা করব। এতে সময় যাক, আমরা বুঝতে গেলে একটু সময় দিতে হবে ভাই। তো দেখি কোয়েশ্চেন নাম্বার 92, প্রশ্নটা একটু ডিপলি আগে পড়ি। জীবনের শেষ প্রান্তে এসে তিনি এলাহাবাদে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলেন কেন? তিনি এলাহাবাদে স্থায়ীভাবে বসবাস করলেন কেন করলেন? অপশনগুলো দেখি। তিনি অত্যন্ত ধর্মভীরু ছিলেন, গঙ্গা তীরবর্তী শহরে জীবনের শেষ দিনগুলো কাটাবেন তার জন্য, ধার্মিক স্ত্রী এবং পুত্রবধূর কথা অমান্য করতে না পেরে প্রতিদিন গঙ্গা স্নান করবেন বলে। আচ্ছা, এবার আমরা অপশনে যাই। এলাহাবাদে স্থায়ীভাবে বসবাস করলেন, এলাহাবাদে তিনি স্থায়ীভাবে বসবাস করলেন, এই ধরনের পয়েন্টটা আমাদের কোথায় আছে আমরা একটু খুঁজবো। যেহেতু আপনাদেরকে আমি কিন্তু আগে খুঁজিনি ভাই প্যাসেজটা, আমি আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু ডাইরেক্ট ভিডিও আমি খোঁজার চেষ্টা করছি। এবারে ভিডিও কোনো কাটকুট হবে না, ডাইরেক্ট আমি আপনাদের সামনে আমি এবার খোঁজার চেষ্টা করব। তিনি তার জীবনের শেষ ভাগ তিনি কাটাতে চাইছিলেন, তো তিনি কেন কাটাতে চাইছিলেন এলাহাবাদে? তো এলাহাবাদ তিনি জীবনের শেষ ভাগ তিনি কোথায় রয়েছে আমরা একটু খুঁজাই। এলাহাবাদ কেন, হয়তো হইচই, বাবাজার সরকারি চাকরি রেখেছিলেন। এবারে কোথায় আছে আমরা পাচ্ছি না। এই তার জীবন, এই তার জীবন দেখুন, এই তার জীবন, এই জীবন পেয়েছি, তার মানে এখাও কোথাও না কোথাও হবে। তার জীবনের বেশিরভাগ সময় কেটেছে মধ্য ভারতে, জব্বলপুর, ঝাঁসি, নাগপুর। এর মধ্যে তিনি কাজকর্ম, এর মধ্যে তার কাজকর্ম হচ্ছে বেশিরভাগ। ছেলেরা ছড়িয়ে আছে ওইদিকে ওইদিকে, মেয়েটা আছে পুনায়। সুতরাং অনেক ভেবেচিন্তে তিনি এলাহাবাদে বাড়ি স্থির করলেন, রাইট। অনেক ভেবেচিন্তে তিনি এলাহাবাদে বাড়ি তৈরি করেছিলেন। আমরা আনসারের পথে যাচ্ছি কিন্তু ভাই। জব্বলপুরে বসবাস করবার জন্য সকলে বলেছিল, কিন্তু তিনি রাজি হননি। কারণ কি? চিরকালের কর্মক্ষেত্রে বিশ্রাম হবেন না, তাছাড়া অগঙ্গার দেশে তিনি মরতে চাই না, গঙ্গার কাছে থাকতে চাই। তিনি যে দেশে গঙ্গা আছে সেই গঙ্গার দেশে তিনি থাকতে চান, গঙ্গা ছাড়া তিনি মরতে চান না। এই অপশনটা কোথায়? এখানে স্নান করার কথা কিন্তু বলা হয় নাই, এখানে বলা হয়েছে যে গঙ্গা তীরবর্তী শহরে জীবনের দিনগুলি তিনি কাটাবেন। এখানে গঙ্গা স্নান শব্দটা কিন্তু আমরা পাইনি। তিনি বলেছিলেন যে গঙ্গাকে ছাড়া আমি থাকতে পারবো না, গঙ্গা তীরবর্তী স্থানে আমি আমার শেষ জীবনটা কাটাতে চাই। তাই কারেক্ট আনসার এখানে হচ্ছে অপশন নাম্বার 2। এবার কোয়েশ্চেন নাম্বার 93 কি বলেছে দেখি। প্রশ্নগুলো এই ধরনের আপনাদের একটু আসবে, একটু দেখে নেব। নিম্নে প্রদত্ত বিবৃতিগুলি ঘটনাক্রম অনুযায়ী সাজালে সঠিক ক্রমটি হবে। অর্থাৎ এখানে 4টা লাইন আছে, এই 4টা লাইন প্যাসেজের যদি আমরা সিকোয়েন্সে যাই, তো কোন লাইনটা প্রথমে হবে, কোন লাইনটা তারপরে হবে, কোন লাইনটা তারপরে হবে, কোন লাইনটা একদম শেষে হবে, এইভাবে অ্যাকর্ডিং টু প্যাসেজ আমাদের সিকোয়েন্স করতে হবে। এবার আমরা হয়তো শেষেরটা মিলাবো, নতুবা প্রথমটা মিলাবো। সবগুলা মিলালে সময় নষ্ট হবে স্যার, সবগুলা মিলালে সময় নষ্ট হবে। আমরা হয়তো শেষেরটা মিলাবো, কিন্তু প্রথমটা মিলাবো। এবার দেখি শেষে এখানে দুটোটাই কিন্তু ঘ, তার মানে শেষেরটা মিলালে এবার কাজ আসবে না, কারণ শেষের দুটোই তো সেম। তার মানে দুটোই অপশন হতে পারে, 2 অথবা 4 হতে পারে, শেষেরটা মিলালে কাজ হবে না। এখানে শেষেও দেখুন 2টা ক ক, তার মানে আমাদের ঝামেলা বাড়বে। আমরা কি করব, গ ঘ ক খ, ইয়েস, প্রথমটা যদি মিলাই তাহলে হয়ে যাবে, প্রথমটা মিলাবো। তার মানে এখানে 4টা লাইন আছে, 4টা লাইনগুলো ভালো মতো পড়ি। অমিয় মাধব এলাহাবাদে বসে সমস্ত ব্যবসা গুটিয়ে নিলেন। অমিয় মাধব মধ্যপ্রদেশের বিভিন্ন শহরে তার ব্যবসা চালাতে লাগলেন। অমিয় মাধব রুড়কিতে ইঞ্জিনিয়ারিং পড়তেন। যৌতুকে পাওয়া টাকা দিয়ে তিনি ব্যবসা শুরু করলেন। এই 4টা লাইন থেকে কোন লাইনটা আমাদের প্যাসেজের সবের প্রথমে আছে? ক্লিয়ার? আবার বলি, এই যে 4টা লাইন এখানে দেওয়া আছে, এই 4টা লাইন থেকে কোন লাইনটা প্যাসেজের সবের প্রথমে আছে? তো আমরা আবার প্যাসেজে যাই, প্যাসেজে গিয়ে একটু ভালো করে দেখি। প্রথম লাইন, এই যে 4টা লাইন পড়লাম। অমিয় মাধব মৃত্যুতে সমস্ত এলাহাবাদ হইচই, স্বাভাবিক মৃত্যু নয়, ইচ্ছা মৃত্যু, কলিযুগ, পার্থিব দিক, পাবলিসিটি, এই ধরনের কোনো কিছু নেই, কন্ট্রাক্টর। এই দেখুন, রুড়কিতে ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন। আমরা যে 4টা লাইন পড়েছিলাম এর মধ্যে রুড়কিতে ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন এটা কিন্তু সবের প্রথমে আছে, বাকি লাইনগুলো কিন্তু এখনো পাইনি। তার মানে এটা আমাদের 1 নম্বরে আছে। কিছুদিন রুড়কিতে ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন, এই লাইনটা আমাদের সবের প্রথমে দেওয়া আছে।
তো এখানে দেখি রুড়কিতে ইঞ্জিনিয়ারিং পড়তেন। তার মানে এই যে গ নম্বরটা সবের প্রথমে ছিল, তাই না? তো এই দেখুন গটা সবের প্রথমে আছে, বাকি এখানে গ প্রথমে নাই, গ প্রথমে নাই, গ প্রথমে নাই। তার মানে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। বাকিগুলো মিলানোর দরকার নেই। যদি মিলাই তাহলে অটোমেটিক আমরা পাবো। তারপরে আমাদের যৌতুক আসবে, তারপর এই অপশন নাম্বার খ আসবে, তারপর সবার শেষে ব্যবসা গুটানো হবে। এগুলা মিলিয়ে সময় নষ্ট করব না, ডাইরেক্ট অপশন নাম্বার এইভাবে আপনারা ট্রিকের মাধ্যমে আপনারা সলভ করার চেষ্টা করুন, দেখবেন আপনারা অনেক কিছু আপনারা সময় বাঁচাতে পারবেন। নিম্নে প্রদত্ত কোন বিশেষণটি অমিয় মাধবের চরিত্র বর্ণনায় প্রযোজ্য নয়? নিচে প্রদত্ত কোন বিশেষণটি অমিয় মাধবের চরিত্র বর্ণনায় প্রযোজ্য নয়, এটা আমরা বলতে হবে। অমিয় মাধবের চরিত্র বর্ণনার কথা বলা হয়েছে, তো কোনটা প্রযোজ্য নয়? একরুকা, উদার মনোভাবাপন্ন, ব্যবসায়িক দূরদৃষ্টি সম্পন্ন, না ধর্মভীরু? অমিয় মাধবের চরিত্রের মধ্যে কি নেই? তো অমিয় মাধবের চরিত্র, ইয়েস, এই দেখুন পেয়ে গেছি। অমিয় মাধব চিরদিনই একরুকা ছিলেন, তো একরুকা তো আছে। ধর্মভীরু বলতে যা বুঝায় তিনি তেমন স্বভাবের নয়, তার মানে তিনি ধর্মভীরু নন। এটা লাইন ক্লিয়ার? দেখুন ভাই, অমিয় মাধব একরুকা ছিলেন, ঠিক আছে, মানা যায়, কিন্তু ধর্মভীরু বলতে যা বোঝায় তিনি কিন্তু তেমন স্বভাবের নন, তার মানে তিনি ধর্মভীরু নয়। তো তার যে চরিত্রের মধ্যে ধর্মভীরুটা নেই, কারেক্ট আনসার হবে ধর্মভীরু। বুঝতে পারছেন? তার চরিত্র বর্ণনায় ধর্মভীরুটা নাই, তার মানে অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। কোয়েশ্চন নাম্বার 95। অমিয় মাধব ব্যবসা শুরু করার পিছনে প্রধান কারণ কি ছিল? তিনি যে ব্যবসা শুরু করেছিলেন তার মূল উদ্দেশ্য কি ছিল, যার কারণে তিনি ব্যবসাটা শুরু করেছিলেন? নববধূর প্ররোচনায় তিনি পড়াশোনা ছেড়ে যাওয়া স্থির করলেন। তারপর হচ্ছে পিতার রেখে যাওয়া টাকা তার ইঞ্জিনিয়ারিং কলেজের বেতনের জন্য যথেষ্ট ছিল না। ইঞ্জিনিয়ারিং করে যে স্বল্প বেতনের সরকারি চাকরি পাওয়া যাবে তাতে তিনি সন্তুষ্ট ছিলেন না। তারপর দিয়েছে পিতার মৃত্যুতে তিনি কপর্দক শূন্য হয়ে পড়েছিলেন। তো ব্যবসা শুরু করার পিছনে তার মূল কারণ কি ছিল? এটা প্যাসেজ আমাদের খুঁজতে হবে। ব্যবসা তিনি কোথা থেকে শুরু করেছিলেন? এটা প্রথম পেজে নাই, সেকেন্ড পেজে দেখতে পাচ্ছি না। কোথায় আছে? আমি আপনাদের সাথে খুঁজছি স্যার, তাই একটু সময় লাগছে, একটু সাথে থাকুন। ঠিক 50 বছর বয়সে কোথায় আছে দেখতে পাচ্ছি না, কোথায় আছে দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই কোথাও না কোথাও, তো নিশ্চয়ই কোথাও না কোথাও আমাদের এখানে থাকবে। ঠিক আছে, তিনি এই দেখুন, তিনি ব্যবসা শুরু করলেন, এখানে তিনি ব্যবসা শুরু করলেন। সেকালে রুড়কি পাশ করলে সরকারি চাকরি অভাব হতো না, কিন্তু অতদিন অপেক্ষা করে এত কম আয়ের কথাটা তার ভালো লাগেনি অমিয় মাধবের। তিনি বলেছিলেন যে সরকারি চাকরি করলে বেতন কম মিলবে। অমিয় মাধব বলেছিলেন যে সরকারি চাকরি করলে কি হবে, বেতন কম পাওয়া যাবে, অর্থাৎ আয়টা কম হবে। এই জন্য তিনি পৈতৃক অর্থ সংসারের জন্য রেখে যৌতুকে টাকাটা নিয়ে ব্যবসায় নেমে পড়েছিলেন। তিনি ব্যবসায় কেন নামলেন? কারণ সরকারি চাকরি যখন পাবেন, সরকারি চাকরি অভাব হতো না, ঠিক আছে, কিন্তু সরকারি চাকরি পেয়ে এত কম টাকা লাভ করবেন, এত কম আয় করবেন সরকারি চাকরি দিয়ে, এটা তার পোষাবে না, যার জন্য তিনি ব্যবসা করেছিলেন। তো অ্যাজ পার দিস পজিশন আমরা কারেক্ট আনসার অপশনে দেখি কোনটা হবে কারেক্ট আনসার। ইঞ্জিনিয়ারিং করে যে স্বল্প বেতনের সরকারি চাকরি পাবেন তাতে তিনি সন্তুষ্ট ছিলেন না, দ্যাট ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে স্যার, নিচের কোন বিবৃতিটি সঠিক? কোয়েশ্চন নাম্বার 96। অমিয় মাধব মৃত্যুর দিন পর্যন্ত ব্যবসা চালিয়ে যেতে লাগলেন। পেশা নির্বাচনে ছেলেদের উপর কখনো তিনি কোনো নিজের মতামত চাপিয়ে দেননি। তিনি ব্যবসার শ্রীবৃদ্ধির আশায় এলাহাবাদে বসবাস শুরু করলেন। পৈতৃক অর্থ নিয়ে ব্যবসা করে অমিয় মাধব মুনাফা করতে পারেননি। এটা কারেক্ট আনসার কি হবে আমরা দেখি। 96। এর মধ্যে ছেলেরা মানুষ হয়ে গিয়েছিল, যার যা ইচ্ছা তাকে সেই পথে যেতে দিয়েছিলেন অমিয় মাধব। বড় ছেলে ডেপুটি ম্যাজিস্ট্রেট হচ্ছিল, মেজ ছেলে উকিল, সেজ ছেলে ব্যবসাদার, ছোটটি সদ্য সরকারি চাকরিতে ঢুকেছে। অর্থাৎ একটি মেয়ে ছিল, মেয়ের বিয়ে হয়েছে এক ডাক্তারের সঙ্গে, মিলিটারি ডাক্তার, ভালো অবস্থা, যাই হোক। তো কথা হচ্ছে এখানে প্রশ্ন কি ছিল যে অমিয় মাধব
তার ছেলেদেরকে তার নিজের ইচ্ছা মতো পেশায় নিয়োগ করেননি, যে যার ইচ্ছা মতো, এই দেখুন, যার যা ইচ্ছা তাকে সেই পথে যেতে দিয়েছিলেন অমিয় মাধব। ঠিক আছে, পেশাগত দিক দিয়ে ছেলে মেয়েদের যার যেটা ইচ্ছা তিনি নিজে কোনো বোঝা চাপাননি, যার যে ইচ্ছা সেই ইচ্ছায় তারা কি করেছিল, নিজে থেকে কাজ করেছিল। অ্যাকর্ডিং টু দিস অপশন কোনটা কারেক্ট আনসার হবে? এই দেখুন, পেশা নির্বাচনে ছেলেদের উপর কখনো নিজের মতামত চাপিয়ে দেননি, ছেলেরা তাদের নিজের পছন্দ মতো নিজের ইচ্ছা মতো তারা তাদের পেশা নির্বাচন করেছিল, এটা কারেক্ট আনসার। যার যা ইচ্ছা তাকে সেই পথে যেতে দিয়েছিলেন অমিয় মাধব, এটা কোন শ্রেণীর বাক্য? 97। যখন আমরা কনসেপ্টের ক্লাস বলেছিলাম তখন বলেছিলাম যদি কোনো বাক্যে যখন তখন যে সে, যা তা, যেমন তেমন এই ধরনের শব্দ যদি থাকে তখন সেগুলা সংযোজক অব্যয় বা যোজক সর্বনাম যদি থাকে তাহলে সেগুলা হয়ে যাবে আমাদের কি জটিল বাক্য, যেটাকে সাপেক্ষ যোজক বা সাপেক্ষ সর্বনাম বলা হয়। তো এখানে দেখুন যাতা রয়েছে, যাতা, যার যা ইচ্ছা তাকে সেই পথে যেতে দিয়েছিলেন অমিয় মাধব। যখন বৃষ্টি আসলো তখন বাইরে যাব, যখন স্কুলে স্যার আসলেন তখনই পড়ার কথা মনে পড়লো, যেমন তুমি ফল কর্ম করেছ তেমন তুমি ফল পাবে। এই যে যেমন তেমন, যখন তখন, যা ইচ্ছা, যা তাই, এই ধরনের সবগুলা যখন এই বাক্য থাকবে তখন সে যখন হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে আমাদের কি জটিল বাক্য। ক্লিয়ার স্যার? পূজা পার্বণ কোন সমাস? এটা আমরা দেখে নিই। 98 এর প্রশ্ন কি হবে? 98 পূজা পার্বণ, এটা পূজা এবং পার্বণ এটা হবে আমাদের দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার? সমাসের ক্লাসও দেওয়া আছে, বাক্যের ক্লাসগুলো দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো পূজা পার্বণ হয়ে যাবে আমাদের কি দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, ক্লিয়ার? এবার পরিমিত, পরিমিত শব্দটির বিশেষ্য রূপ কোনটি? 99 নম্বর প্রশ্নে কি বলেছে? পরিমিত শব্দের আমাদের যদি বলি তাহলে এটার আমাদের কারেক্ট আনসার কোনটা হবে আমরা একটু দেখে নেব স্যার, কারেক্ট আনসার কি হয়। পরিমেয়, পরিমিতি, পরিমাপ না পরিমার্জিত? তো বিশেষ্য বিশেষণ, এটা কারেক্ট আনসার আমাদের হবে পরিমিতি। তো বিশেষ্য থেকে কি করে বিশেষণ করতে হয় আর বিশেষণ থেকে কিভাবে বিশেষ্য করতে হয়, পদ পরিবর্তনের সহজ পদ্ধতি আমরা দিয়েছি আমাদের চ্যানেলে, আপনারা দেখে না থাকলে দেখে নেবেন, এবং যারা দেখেছেন তারা তো এই প্রশ্নের কারেক্ট আনসার অবশ্যই করতে পারছেন। তো কারেক্ট আনসার এখানে হয়ে যাবে কি পরিমিতি ইজ দ্য রাইট আনসার। এবার এতক্ষণ আমরা একটা গদ্যাংশ পড়লাম, এবার আমরা পড়বো একটা পদ্যাংশ কিংবা কবিতা অংশ। এবার আমরা একটা কবিতা পড়ব, নিচের কবিতাটুকু পড়তে হবে এবং কারেক্ট আনসার আমাদের দিতে হবে। তো প্রথমে আমরা কবিতাটা পড়ছি না, আমরা আগের মতো আমরা চলে যাব প্যাসেজে। ক্লিয়ার স্যার? পূজায় একটু কাপড় দিতে পারিনি বলে কত দুঃখ। কোয়েশ্চন নাম্বার 100। পুজোয় একটু কাপড় দিতে পারিনি বলে কত দুঃখ, এটাকে যদি আমি কথ্য ভাষায় বলি তাহলে তার সঠিক রূপ কি হবে? এবার দেখুন এখানে প্রশ্নে আছে একটু, একটু, তার মানে এখানে একটুটা যেখানে হবে এটা কারেক্ট আনসার হবে না, এটা হচ্ছে কাপড়, তো কাপড় হবে না, যেখানে কাপড় আছে এটা আমি কেটে দিলাম। ঠিক আছে স্যার? এখানে আছে দুঃখ, তো দুঃখ হবে না, অপশন নাম্বার 3 তে দুঃখ আছে, তার মানে অপশন নাম্বার 3টাও কাটলাম। তো এইভাবে তিনটা অপশন যখন কাটলাম তখন আলটিমেটলি অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। পুজোয় একটা কাপড় দিতে না পারিনি, পূজায় একটা কাপড় কি ছিল, পুজোয় একটা কাপড় দিতে পারিনি বলে কত দুঃখ। ক্লিয়ার স্যার? বাতাস তুই আমার পুণ্যির গাছ ছুঁয়ে আসিস, প্রকৃতিতে কিসের ব্যাকুলতা প্রকাশ পেয়েছে? তো এটা কবিতা একটু পড়ি না হলে বোঝা যাবে না। টাকার অভাবে বেটিটুর বিহা দিতে পারিনি, উত্তর প্রদেশের ছোড়া 500 টাকায় কিনে নিয়ে গেল, আজও কোনো খবর পাইনি জানটা যে কি করে, ঘর দূর ফাঁকা ফাঁকা মা লক্ষ্মী আছে কেমন করে, পূজায় একটা কাপড় দিতে পারিনি বলে কত দুঃখ, লাল পেরে চেয়েছিল কটা টাকার জন্য তোরে, ছেড়ে দিতে হলো বিদেশি বিভুয়ে, বাতাস তুই আমার পুণ্যের গাছ ছুঁয়ে আসিস। অর্থাৎ এখানে একজন ব্যক্তি উনি বলেছেন যে টাকার অভাবে তিনি তার মেয়ের বিয়ে দিতে পারেননি, তার জন্য তিনি উত্তর প্রদেশের একটি ছেলের কাছে তিনি তাকে 500 টাকায় বিক্রি করে দিয়েছেন,
এখন এই মেয়েটা কেমন আছে কেমন না তিনি তার কোনো খোঁজ খবর তিনি কোনো কিছু জানেন না, তাই তার মনে অনেক দুঃখ লেগেছে। ঠিক আছে, তো ওই যে মেয়েকে কাছে না পাওয়ার যেটা বেদনা বা আর্তনাদ, তিনি বাতাসকে বলছেন যে বাতাস তুই যা, তুই আমার মেয়ের গাটা স্পর্শ করে আসিস, আমি তো আর আমার মেয়ের গাটা স্পর্শ করতে পারছি না, আমার মেয়ে কোথায় আছে কি করে আছে আমি তো আর কিছু খবর নিতে পারছি না, তুই গিয়ে আমার মেয়ের গাটা স্পর্শ করে আসিস। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে কন্যার স্পর্শ পাওয়ার ব্যাকুলতা। ঠিক আছে, বুঝা গেল স্যার? পিতার অসহায় যে করুণ চিত্রটি এখানে ফুটে উঠেছে তার কারণ কি? 102। পতি বিয়োগের পর দ্বিতীয় বিবাহ না করার পশ্চাতাপ, দীর্ঘদিন মেয়ের হাতে রান্না খেতে না পারার দুঃখ, অর্থ অভাবের দরুন বিয়ে দিতে না পেরে মেয়েকে দুর্দশে বিক্রি করার যন্ত্রণা। রাইট অপশন, কারেক্ট আনসার 3। এইমাত্র আমরা যে কবিতাটা পড়লাম এতক্ষণে আমরা আনসারটা পেয়ে গেছি যে টাকার অভাব ছিল না, টাকার অভাব ছিল, অভাবের কারণে তিনি মেয়েটার বিয়ে দিতে পারেননি, তিনি 500 টাকায় উত্তরপ্রদেশের একটা ছেলের কাছে তাকে বিক্রি করে দিয়েছেন। তো মেয়েকে দুর্দশে বিক্রি করার যেটা যন্ত্রণা, এটাই ছিল পিতার অসহায়তার মূল করুণ চিত্র। 102। এবার দেখি একটা আমাদের অলংকারের একটা প্রশ্ন এসেছে। হৃদয়খানা রাত্রির আকাশের মতো তোলপাড় করে উদ্ধৃতিটিতে কোন অলংকার প্রয়োগ করা হয়েছে? স্ল্যাশ, উপমা, অনুপ্রাস না যমক? হৃদয়খানা রাত্রির আকাশের মতো তোলপাড় করে, এখানে আমার হৃদয়টাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? রাত্রের আকাশের মতো। তো দুইটা বিজাতীয় বস্তুর মধ্যে যখনই তুলনা করা হয় তখন সেটা উপমা অলংকার হয়। আমরা অলংকারের ক্লাসে বলেছি যখনই দুইটা বিজাতীয় পদার্থের মধ্যে বা বস্তুর মধ্যে যখনই তুলনা করা হবে, এখানে হৃদয়খানা রাত্রির আকাশের মতো তোলপাড় করে, আমার যেটা মনের হৃদয়টাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? রাত্রির আকাশের সঙ্গে তুলনা করা হয়েছে। সুতরাং যখনই এই দুইটা বিজাতীয় বস্তুর মধ্যে তুলনা বুঝাবে তখনই সেটা উপমা অলংকার হয়ে যাবে। বাবা কি রাঁধবো চাল বাড়ন্ত, এখানে বাড়ন্ত শব্দের অর্থ কি? আমরা একটু দেখি। মামুরা মেয়ে গোবর ঝুড়ি নামিয়ে রেখে হেসলে, আসতিস বাবা কি রানবো চাল বাড়ন্ত, খুদটুকু যা রাঁধছিস একেবারে অমৃত, বুড়া বয়সে ভগবান আমায় কত দুঃখ দিলে। অর্থাৎ এখানে মেয়েটা বলছে যে বাবা কি রানবো, ঘরে তো চাল প্রায় নাই, ঘরে চাল নাই, তো তাই বলছে যে বাবা কি রাঁধবো চাল বাড়ন্ত, যেটুকু খুদ ছিল সেইগুলাই তো রাঁধতে হবে, খুদটুকু যা রাঁধছিস একেবারে অমৃত। খুদ যেগুলো রান্না হয়েছিল তুমি খুদ যেগুলো রান্না করেছিল, তো চাল নাই, চালের অভাবে সে কি করেছিল? খুদ রান্না করেছিল, যে সেই ক্ষুধার অভাবের তাড়নায় সেই খুদটুকু তার কাছে অমৃত সম লাগছে। সুতরাং এখানে বাড়ন্তের শব্দের অর্থ হচ্ছে প্রায় শেষ বা নাই, নাই অর্থে ব্যবহৃত হয়েছে, বাড়ন্ত মানে নাই। তো এখানে নাই ধরনের কোনটা অপশন আছে আমরা দেখি। পর্যাপ্ত মানে অনেক আছে, এটা হবে না। একটু জুম আউট করি। আচ্ছা, পর্যাপ্ত মানে অনেক আছে, অপর্যাপ্ত কথা নাই, যথেষ্ট মানে অনেক আছে, এটা হবে না। কারেক্ট আনসার নিঃশেষিত মানে নাই, প্রায় শেষ। বাবা কি রানবো চাল বাড়ন্ত মানে একদম নাই, যা ছিল খুদেই রান্না করেছি, বাস শেষ। কবিতাটির মাধ্যমে কি প্রকাশ পেয়েছে? 105। এটা তো আপনারা এতক্ষণে দিয়ে দিয়েছেন। কন্যার মৃত্যুতে পিতার মানসিক চাপ, মৃত্যু হয়েছে কিনা না সেটা আমরা জানি না। কন্যার দূরদেশে বিয়ে দেওয়ায় বিয়ে তিনি দেননি, তিনি কন্যাকে দূরদেশে বিয়ে দিতে পারেনি, তিনি কি করেছেন? বিক্রি করেছেন। পত্নীর মৃত্যুতে আছে সেরকম কোনো কথা দেখতে পাই না। তো কারেক্ট আনসার দৈন্য দায়ে কন্যা বিক্রি করতে বাধ্য পিতার হাহাকার। তিনি কন্যাকে বিয়ে দেননি, তিনি কন্যাকে 500 টাকায় বিক্রি করেছিলেন, যেটা কবিতায় আমরা দেখেছিলাম। আবার একবার আপনাদের দেখিয়ে দেই। এই দেখুন, টাকার অভাবে বেটিটুর বিহা দিতে পারিনি মানে বিয়া দিতে পারেননি, উত্তর প্রদেশের চূড়া 500 টাকায় কিনে নিয়ে গেল, সে কিনে নিয়ে গেল অর্থাৎ তিনি বিক্রি করে দিয়েছেন। ঠিক আছে, ক্লিয়ার স্যার? আচ্ছা, এবার আমরা একটা প্যাসেজ এবং একটা কবিতা। তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা এই সম্পূর্ণ প্রশ্নপত্র সলভ করলাম। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, বন্ধুদের অবশ্যই শেয়ার করতে বলবেন না। ঠিক আছে ভাই, আপনারা শেয়ার করলে মোটিভেট পাই। ক্লাসটাকে একটা ধুম করে একটা লাইক করে দিন এবং একটা শেয়ার করে দিন। পরবর্তীতে এই ধরনের আরো ক্লাস আপনারা অতি শীঘ্র দেখতে পাবেন। কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে কোন ইয়ারের প্রশ্ন আপনি পাননি বা আপনি পেতে চান। ক্লিয়ার? কমেন্ট বক্সে কোন ইয়ারের, আমরা অনেকগুলো দিচ্ছি আপনাকে, তো যেহেতু সময় কম হয়ে গেছে, তো কোন ইয়ারের প্রশ্নটা আপনার খুব ইম্পর্টেন্ট
যে আপনারা লিখবেন যে পেপার 1 পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 কোন ইয়ার এবং কোন পেপার এবং কোন ল্যাঙ্গুয়েজ মেনশন করে দেবেন। আপনি কমেন্ট করার 2-1 দিনের মধ্যে আমরা ভিডিও পাবলিশ করে দেব বানিয়ে। আমার সবকিছু আছে, আপনি বলবেন সঙ্গে সঙ্গে চট করে আমরা ভিডিওটা বানিয়ে আপনাদের দিয়ে দেব। ক্লিয়ার? ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে প্রত্যেকদিন রাত 9টায় আপনারা থাকবেন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন। আমরা এই ধরনের একটা ক্লাস ডিসকাশন করব। জয় হিন্দ।